প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগে একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সুষম চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ নিয়ে। আজ আমরা আলোচনা করব সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ। আমরা জানি যে এই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান রাখা হয় তবে এই কিউ আধানের উপরে প্রযুক্ত বল F হয় কিউ ইন্টু ই। যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছিলাম সেখানে তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন থেকে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান রাখা হয় তবে সেই কিউ আধানের উপরে প্রযুক্ত বল F কিউ ইন্টু ই। যদি আধানটি ধনাত্মক হয় তবে এই তড়িৎ ক্ষেত্রজনিত বল, এই বলটির দিক হবে তড়িৎ ক্ষেত্রের দিকে। আধানটি ঋণাত্মক হলে ঋণাত্মক আধানের ক্ষেত্রে এই বলটি হবে তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে। এখন একটি কণা, তড়িৎগ্রস্ত কণা বা একটি আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা হয় তবে তার গতিপথ কেমন হবে আমরা এখন আলোচনা করব। প্রথমে মনে করি আধানটি প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল। আধানটি প্রাথমিকভাবে স্থির, অর্থাৎ এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র পাওয়ারের মান ই। এই তড়িৎ ক্ষেত্রে একটি আধান মনে করো প্লাস কিউ এখানে স্থির অবস্থায় আছে, অর্থাৎ আধানটির প্রাথমিক বেগ ইউ টু 0। এখন এখানে ইলেকট্রিক ফোর্স কত কাজ করবে? আধানটির উপরে ইলেকট্রিক ফোর্স কাজ করবে Fe কিউ ইন্টু ই। এই ফোর্সটির দিক হবে তড়িৎ ক্ষেত্রের দিকে, যেহেতু আধানটি ধনাত্মক আধান। এখন আধানটির যদি ভর বা কণাটির ভর যদি m হয়, যেহেতু কণাটির উপরে একটি বল প্রযুক্ত হচ্ছে তাহলে কণাটিতে একটি ত্বরণ সৃষ্টি হবে। মনে করি কণাটির ত্বরণের মান a, তাহলে আমরা বলতে পারি Fe m into a q into e, বা a qe by m। সুতরাং ওই আধানটিতে qe by m পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। মনে রাখবে তড়িৎ ক্ষেত্রে m ভরের এবং q আধানযুক্ত কোনো কণা রাখলে সেই কণাতে সৃষ্ট ত্বরণের মান a সমান সমান qe by m। এখন t সেকেন্ড সময় পরে কণাটির বেগ কত হবে আমরা নির্ণয় করব। প্রথমে তো কণাটির বেগ ছিল 0, t সময় পরে বেগ কত হবে? আমরা জানি v u plus at। u 0, প্রাথমিক বেগ 0, সুতরাং v হবে qe by m into t। t সময় পরে কণাটির বেগ হবে qe by m into t। এবং t সময় পরে কণাটি যদি t সময় পরে s দূরত্ব অতিক্রম করে, t সেকেন্ড সময় পরে কণাটি s দূরত্ব অতিক্রম করে, তবে s এর মান কত হবে? s ut plus half at square। যেহেতু কণাটির প্রাথমিক বেগ 0, সুতরাং এই টার্মটি 0 হবে, তাই s হবে half into qe by m into t square। তাহলে আমরা এখানে কি দেখলাম? যদি একটি আধান প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকে তবে তড়িৎ ক্ষেত্রে আধানটি রাখলে আধানটিতে একটি ত্বরণের সৃষ্টি হবে, ত্বরণের মান qe by m, এবং t সময় পরে আধানটি যে বেগ লাভ করবে তার মান qe by m into t, এবং ওই সময়ে আধানটি দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান হবে এটি। এখন তোমরা লক্ষ্য করো চৌম্বক ক্ষেত্রে যদি একটি আধান স্থির অবস্থায় থাকে তবে তার উপরে কিন্তু ক্রিয়াশীল বল 0, কিন্তু তড়িৎ ক্ষেত্রে আধান স্থির অবস্থায় থাকুক বা গতিশীল অবস্থায় থাকুক, আধানটির উপরে ক্রিয়াশীল বলের মান হবে q into e। এবার চলো আমরা দ্বিতীয় কেস করব। আধানটি u প্রাথমিক বেগে e এর দিকে গতিশীল। অর্থাৎ আধানটির প্রথমেই থেকে একটা বেগ, আগে থেকেই একটা ছিল, বেগের মান u, এবং সেটি
তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করছে সেই দিকে ক্রিয়াশীল। এখন এইদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, একটি আধান প্লাস কিউ, এই আধানটির প্রাথমিক বেগ ইউ, ইউ বেগে ওই তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল। তাহলে এই আধানটির গতিপথ কেমন হবে, বা এই আধানটির টি সময় পরে কত বেগ হবে, বা টি সময় পরে কত দূরত্ব অতিক্রম করবে, আমরা নির্ণয় করার চেষ্টা করি। এখানেও আধানটির উপরে ক্রিয়াশীল বল হবে কিউ ইন্টু ই, এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, এবং আধানটিতে যে ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণ হবে কিউ ই বাই এম। এফ ই বাই এম ইজ ইকুয়ালস টু কিউ ই বাই এম, আধানটিতে সৃষ্ট ত্বরণ। এখন আধানটির প্রাথমিক বেগ সমান সমান ইউ। আমরা জানি যে টি সেকেন্ড সময় পরে অন্তিম বেগ ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস কিউ ই, এর মান কিউ ই বাই এম ইন্টু টি। টি সময় পরে কণাটির বেগ হবে ভি সমান সমান ইউ প্লাস কিউ ই বাই এম ইন্টু টি। আবার টি সেকেন্ড সময় পরে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এখন মনে রাখতে হবে, এই আধানটি যদি মাইনাস আধান হতো, মাইনাস কিউ হতো, এবং আধানটি ওই একই দিকে গতিশীল হতো, তবে সেক্ষেত্রে কিন্তু ওই আধানটিতে মন্দনের সৃষ্টি হতো। তার কারণ আধানটি ঋণাত্মক হলে আধানটির উপরে ক্রিয়াশীল বল কাজ করবে তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে, কিন্তু আধানটি প্রাথমিকভাবে ইউ বেগে তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল। অর্থাৎ এই ইলেকট্রিক ফোর্স, এই ফোর্সটি ওর গতিকে বাধা দেবে, তাই সেক্ষেত্রে মন্দনের পরিমাণ হবে কিউ ই বাই এম। এই সমীকরণগুলোতে তখন মাইনাস বসাতে হবে। এবারে 3 নম্বর কেস নিয়ে আলোচনা করব। নম্বর কেসটি হলো আধানটি ইউ প্রাথমিক বেগে ই এর লম্ব দিকে গতিশীল, লম্ব দিকে গতিশীল। মনে করো ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, ওয়াই অক্ষের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের দিক ওয়াই অক্ষের দিকে এক। আর একটি কণা প্রথম প্রাথমিক ইউ বেগে, একটি কণা প্রাথমিক ইউ বেগে এক্স অক্ষের দিকে গতিশীল। কণাটির আধান প্লাস কিউ, কণাটির ভর এম, এম ভরের একটি কণা ইউ বেগে এক্স অক্ষের দিকে গতিশীল। এখন তড়িৎ ক্ষেত্র যেহেতু ওয়াই অক্ষের দিকে কাজ করছে, তাই আধানটির উপরে ওয়াই অক্ষের দিকে ইলেকট্রিক ফোর্স এফি কাজ করবে। সেই এফির মান হবে এফি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। এই বলটি কোন দিকে কাজ করবে? এই বলটি কাজ করবে ওয়াই অক্ষের দিকে, কিন্তু কণাটি গতিশীল এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কণাটির উপরে কোনো বল কাজ করবে না, তাই এক্স অক্ষ বরাবর গতি ইউ কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু কণাটির উপরে ওয়াই অক্ষ বরাবর একটি বল কাজ করছে, সেই কারণে ওয়াই অক্ষের দিকে কণাটির একটি ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কণাটির বেগ 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কণাটি আস্তে আস্তে ওয়াই অক্ষের দিকে চলতে শুরু করবে। আরো একবার বলি, কণাটির বেগ কেবলমাত্র এক্স অক্ষ বরাবর, সেই বেগের মান ইউ। কণাটির ওয়াই অক্ষ বরাবর বেগের মান 0। যেহেতু ওয়াই অক্ষের দিকে কণাটির উপরে একটি বল কাজ করছে, তাই ওয়াই অক্ষের দিকে কণাটির একটি ত্বরণ কাজ করবে। সেই ত্বরণের মান হবে এফি বাই এম ইজ ইকুয়ালস টু কিউ ই বাই এম। আর এক্স অক্ষ বরাবর কণাটির ত্বরণ 0। এক্স অক্ষের দিকে কণাটির ত্বরণ 0, তাই কণাটির বেগ এক্স অক্ষ বরাবর ইউই থাকবে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর কণাটিতে একটি ত্বরণ কাজ করবে কিউ ই বাই এম, যে কারণে ওয়াই অক্ষের দিকে বেগ 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ কণাটি এই দিকে যাচ্ছিল, তড়িৎ ক্ষেত্র তার উপর বল প্রয়োগ করে কণাটিকে ওয়াই অক্ষের দিকে বাঁকিয়ে নিয়ে যাবে। অর্থাৎ কণাটির গতিপথ হবে এইরকম। এখন মনে করো যে টি সেকেন্ড সময় পরে কণাটি পি বিন্দুতে এসে পৌঁছাবে। এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। টি সময় পরে কণাটি
পি বিন্দুতে এসে পৌঁছেছে, পি বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে আমরা বলতে পারি এই দূরত্বটা y এবং এই দূরত্বটি হলো x। পি বিন্দুতে পৌঁছাতে কত সময় লেগেছে? t সেকেন্ড সময় লেগেছে। এখন x অক্ষ বরাবর গতি, x অক্ষ বরাবর গতি আমরা বিবেচনা করব। x অক্ষ বরাবর গতি বিবেচনার ক্ষেত্রে x অক্ষ বরাবর বেগ কত? x অক্ষ বরাবর বেগ v সমান সমান u। এই বেগটি হচ্ছে ধ্রুবক, এদিকে কোনো ত্বরণ কাজ করছে না, ত্বরণ ax = 0। x অক্ষ বরাবর বেগ u, ধ্রুবক, ত্বরণ 0। তাহলে t সেকেন্ড সময় পরে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব s হবে vt। t সেকেন্ড সময়ে কত দূরত্ব গেছে? x দূরত্ব। তাহলে x u * t, বা t হবে x/u। t সমান সমান x/u, 1 নম্বর সমীকরণ। এবারে আসি y অক্ষ বরাবর। y অক্ষ বরাবর প্রাথমিক বেগ u সমান সমান 0। প্রাথমিক বেগ u সমান সমান 0, ত্বরণ ay সমান সমান qe/m। অতএব অতিক্রান্ত দূরত্ব s হবে ut প্লাস হাফ ay t², বা s ut। y অক্ষ বরাবর প্রাথমিক বেগ ছিল 0, তাহলে এই টার্মটি থাকবে না, হবে হাফ ইন্টু qe/m ইন্টু t²। 2 নম্বর সমীকরণ। এখানে s এর মান হচ্ছে y, তাহলে y হাফ ইন্টু qe/m ইন্টু t²। এই 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের মানটা বসাবো। 2 নম্বর সমীকরণে কি ছিল? y সমান সমান হাফ qe/m ইন্টু t²। t এর পরিবর্তে আমরা লিখব x/u এর হোল স্কয়ার, বা x² হবে 2y/u² 2mu² ইন্টু y। তাহলে এই সমীকরণটাকে দেখো তো চিনতে পারছো কিনা? এখানে এই সমীকরণটা আসলে এই আকারে আছে, x² সমান সমান 4ay, যেখানে 4a মানে 2mu²/qe। আর আমরা জানি x² সমান 4ay, এটি একটি অধিবৃত্তের সমীকরণ, তাই এই সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ। সুতরাং বলতে পারি যে যদি একটি কণা আধানযুক্ত বা তড়িৎগ্রস্ত কণা তড়িৎ ক্ষেত্রে সমকোণে তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করে, তবে সেই কণাটির গতিপথ হবে অধিবৃত্তাকার। এবার আমরা আলোচনা করব পাথ অফ এ চার্জ পার্টিকেল in a cross magnetic field, in a cross electric and magnetic field। অর্থাৎ অভিলম্ব তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতি। মনে করো x অক্ষ বরাবর, মনে করো যে x অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে, y অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আর একটি কণাটির আধান +q, কণাটির ভর m, কণাটির বেগ v। কণাটি v বেগে z অক্ষের দিকে গতিশীল। এরকম ক্রস ম্যাগনেটিক ফিল্ডে আহিত কণার গতি কেমন হবে? দেখো, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার কণাটি ওই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল। এক্ষেত্রে কণাটির গতিপথ কেমন হবে? তো এই কণাটির উপরে দুটি বল কাজ করবে, একটি চৌম্বক বল আর একটি তড়িৎ বল। তড়িৎ বল কত হবে?
আমরা জানি ইলেকট্রিক ফোর্স Fe ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, এবং এই বলটি কাজ করে তড়িৎ ক্ষেত্রের দিকে। তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে? এক্স অক্ষের দিকে। সুতরাং এই ইলেকট্রিক ফোর্স হবে কিউ ই ইন্টু আই ক্যাপ। আর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফোর্স Fm ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি ইজ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা সাইন 90 ডিগ্রি 1, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্সের মান হবে কিউ ভিবি, আর ম্যাগনেটিক ফোর্সের দিক কোন দিকে হবে আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে আমরা বার করতে পারি। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, মধ্যমা আধানের গতির দিক নির্দেশ করবে, তবে বৃদ্ধাঙ্গুলি চৌম্বক ক্ষেত্রের জনিত বলের দিক নির্দেশ করবে। দেখো আমরা বুঝতেই পারছি যে চৌম্বক ক্ষেত্র জনিত বল কাজ করবে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই দিকে কাজ করবে আমার ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এইদিকে, আর এইদিকে কাজ করবে ইলেকট্রিক ফোর্স। দেখো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। কণাটা যে অক্ষের দিকে গতিশীল, এই কণাটির উপরে তড়িৎ ক্ষেত্রের দিকে কিউই বল কাজ হবে, ইলেকট্রিক ফোর্স কাজ করবে, এবং তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বা ঋণাত্মক এক্স অক্ষের দিকে ম্যাগনেটিক ফোর্স কিউ ভিবি কাজ করবে। কিউ ভিবির দিক হবে কিউ ভিবি ইন্টু মাইনাস আই ক্যাপ। এখন যে বলের মান বেশি হবে, যদি তড়িৎ ক্ষেত্র জনিত বলের মান বেশি হয়, তবে কণাটি তড়িৎ ক্ষেত্র জনিত বলের মান বেশি হলে কণাটি তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যাবে। চৌম্বক ক্ষেত্র জনিত বলের মান বেশি হলে কণাটি ঋণাত্মক এক্স অক্ষের দিকে বেঁকে যাবে। কিন্তু কণাটি যদি সরলরেখা বরাবর চলতে চায়, অর্থাৎ আমরা যদি এমন চাই যে কণাটির গতিপথের কোনো পরিবর্তন হবে না, তবে সেক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো বলকে সমান হতে হবে। যেহেতু দুটি বল বিপরীতমুখী, দুটি বলের মান যদি সমান হয়, তবে কণাটির গতিপথ অপরিবর্তনীয় হবে। অর্থাৎ কণাটি বিচ্যুতি ছাড়াই ভি বেগে চলতে থাকবে যদি Fe সমান সমান Fm হয়, ইলেকট্রিক ফোর্স সমান ম্যাগনেটিক ফোর্স হয়, অর্থাৎ QE ইজ ইকুয়ালস টু QVB। কণাটি বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলতে থাকার শর্তই হলো এটি। এই শর্ত থেকে আমরা বিভিন্ন গাণিতিক প্রশ্ন সলভ করতে পারি। এখন আমরা আলোচনা করব লরেঞ্জ ফোর্স নিয়ে। লরেঞ্জ ফোর্স, মনে করো কোনো একটা অঞ্চলে একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উপস্থিত আছে, যে কোনো দিকেই হতে পারে। একটু আগে আমরা যেটা দেখলাম সেখানেও তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একই সঙ্গে উপস্থিত ছিল, কিন্তু চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র 90 ডিগ্রি কোণে ছিল। এরকম হতে পারে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র যে কোনো দিকে যে কোনো ওরিয়েন্টেশনে এই রিজনের মধ্যে আছে। এখানে যদি একটি কিউ আধান থাকে এবং সেই কিউ আধান যদি ভি বেগ নিয়ে গতিশীল হয়, তবে এই আধানটির উপরে দুটি বলই কাজ করবে। যেহেতু তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটোই এখানে উপস্থিত, তাই দুটি বল কাজ করবে। একটি হলো ইলেকট্রিক ফোর্স Fe is equals to QE, আর একটি ম্যাগনেটিক ফোর্স Fm is equals to Q into V cross B। আধানটির উপরে মোট ক্রিয়াশীল বল হবে F is equals to Fe plus Fm is equals to QE plus Q into V cross B। এই ফোর্সটাকেই বলা হয় লরেন্স ফোর্স। এটাকে বলা হয় লরেন্স ইলেকট্রিক ফোর্স বা লরেন্স ইলেকট্রিক ফোর্স। একে বলা হয় লরেন্স ম্যাগনেটিক ফোর্স, আর এটাকে বলা হয় রেজাল্ট্যান্ট লরেন্স ফোর্স বা
শুধু লরেন্স ফোর্স। সিজিএস পদ্ধতিতে এই লরেন্স ফোর্সের এই রাশিমালাটি কেমন হবে? সিজিএস পদ্ধতিতে F = হবে QE প্লাস Q/C ইন্টু V × B। সিজিএস পদ্ধতিতে লরেন্স ফোর্সের